এবং আমাদের সংকটের জায়গাটা হচ্ছে আমরা সবাই মালিক বনতে চাই, আমরা আন্দোলনের মালিক হতে চাই। শিক্ষার্থীদের 64% মতো শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তারপরে যে অংশটা সেটা কিন্তু শ্রমজীবী মানুষ। 500 কিংবা 500-র অধিক স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সরকারের অর্থে পরিচালিত বিশ্ববিদ্যালয়ে পড়ে না, তাদের অর্থনৈতিক বোঝাটা কিন্তু অনেক বেশি। সরকারি বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে বোঝাটা কিন্তু তুলনামূলকভাবে কম, কারণ সরকার কিছুটা আর্থিক দায়িত্ব নেয়। যার ফলে প্রাইভেট ইউনিভার্সিটিকে প্রাইভেট শব্দ দিয়ে যখন বুঝি তখন একরকম ধারণা তৈরি করে। কিন্তু যদি এভাবে মনে করি যে যারা সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছে না কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছে না, তারা আসলে আর্থিকভাবে অনেক বেশি বোঝা টানে, তাহলে কিন্তু খুব স্বাভাবিকভাবেই তাদের প্রতি আমাদের দায়িত্বটা আরো বেশি বেড়ে যায় সমাজের একজন মানুষ হিসেবে। যে কথাটা বলছিলাম যে বিশেষ করে ডকুমেন্টারিটা দেখে মনে হচ্ছে, যেটা পরিপূর্ণ ডকুমেন্টারি বলছি না, যখন এক দফা আন্দোলনের একটা চিত্র দেখানো হচ্ছে কিংবা আন্দোলনের চিত্র দেখাচ্ছে, সেখানে কিন্তু শিক্ষক নেটওয়ার্কের কোনো উপস্থিতি নেই। এবং এই আন্দোলনের অগ্রভাগে বিশেষ করে স্বাধীনতা উত্তর সময়েও বাংলাদেশে একই সংকট ছিল, যেটা আমি 2024-এও দেখেছি। এবং আমার সুবিধা হচ্ছে আমি কিন্তু সরাসরি বিভিন্ন আন্দোলনে যুক্ত ছিলাম, যদি 1971 সালে ওই সময় আমার সম্ভাবনাই ছিল না, কারণ আমি পৃথিবীতে তখন আসিনি, যার ফলে তখন সম্ভব ছিল না যুদ্ধে অংশগ্রহণ করা। যদিও 2018 সালের শহীদ মিনারে আমাকে বলা হয়েছিল যে আমি কেন 1971 সালে যুদ্ধে গেলাম না। মূলত আমার চুল যেহেতু সাদা হয়ে গেছে, ওরা নিশ্চয়ই ধরে নিয়েছে যে আমার 1971 সালে যুদ্ধে যাওয়ার অবস্থায় আমি ছিলাম। 1990 যে আন্দোলন, সেই আন্দোলনে আমার খুবই সরব উপস্থিতি ছিল, এবং সেই সময় কিন্তু আমি মানুষের আকাঙ্ক্ষা দেখেছি। কিন্তু দিনের শেষে রাজনৈতিক দলগুলো সেই আকাঙ্ক্ষাকে ধরে রাখতে পারেনি। 90-এর পরেও কিন্তু আমরা একই অবস্থা দেখেছি, এবং দুঃখজনক হলেও সত্য 2024-এর পরেও কিন্তু আমরা একই প্রবণতা দেখছি কিছু কিছু রাজনৈতিক দলের মধ্যে। এবং এই প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটা ঘটছে, এই আন্দোলনের অংশীদারিত্ব কিংবা মালিকানা দাবি করা, যে আমি নেতৃত্ব দিয়েছি, আমি করেছি, আমি অমুকটা করেছি। এই অংশীদারিত্ব কিংবা এভাবে একচ্ছত্রভাবে মালিকানা দাবি করাটা ফ্যাসিজমের উপাদানের পরিচয় বহন করে নিশ্চিতভাবে। এই আন্দোলন কখনো সফল হয় না এককভাবে কারো নেতৃত্ব কিংবা অংশগ্রহণের মধ্য দিয়ে। আমি যদি একটা পরিসংখ্যান দিই খুব স্পষ্ট হবে। আমি একটা গবেষণার সাথে যুক্ত ছিলাম, 7টি বিভাগে 14,000 রেসপন্ডেন্টের কাছে পৌঁছেছি। সেখানেই আন্দোলনের হত্যাকাণ্ডের সংখ্যা আমরা পেয়েছি এই 14,000-এর মধ্যে, এটা বলছি না যে পূর্ণাঙ্গ সংখ্যা, 881 জন। এই 881 জনের মধ্যে শিক্ষার্থীদের পরে মৃত্যুর সংখ্যাটা যদি তাকাই, শিক্ষার্থীদের 64%-এর মতো শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তারপরে যে অংশটা সেটা কিন্তু শ্রমজীবী মানুষ। এবং 18%-এর বেশি শ্রমজীবী মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেখানে একজন রিক্সা চালক থেকে শুরু করে ফুল বিক্রেতা, পানি বিক্রেতা। আমরা নিশ্চয়ই এটা ভুলবো না, যাত্রাবাড়িতে একজন পানি বিক্রেতাকে যখন হত্যা করা হলো গুলি করে, তার নববিবাহিত যে স্ত্রী, সে কিন্তু সেটা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল। এবং এই বিষয়গুলো আমরা যখন ভুলে গিয়ে শুধুমাত্র এটাকে শিক্ষার্থীদের আন্দোলন বলি, তখন শিক্ষকদের ভূমিকাটাকে আমরা পেছনে ঠেলে দিই। এবং এই ডকুমেন্টের মধ্যেও আমি দেখেছি যে সেই ডকুমেন্টেশনটা নাই, যেখানে শিক্ষকরা সমস্ত ঝুঁকি নিয়ে শিক্ষক নেটওয়ার্ক এক দফা দাবি করে প্রেস কনফারেন্স করেছিল সরকারের পদত্যাগ চেয়ে। এবং সেই রাতের কথা আমার মনে আছে, যখন পদত্যাগ চাইলাম, প্রেস কনফারেন্স করে বাসায় যখন ফিরে আসি, আমার মা বললেন তোমরা তো রাষ্ট্রদ্রোহের কাজ করলে। এবং আমার মা তখন স্যালাইন দেয়া ছিলেন, কারণ আগস্টের 1 তারিখে আমার মাকে বলেছিলাম যে তুমি মনে করো তোমার ছেলেকে আল্লাহর নামে উৎসর্গ করে দিছো। এবং ওর পর থেকে আমার মা কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং 5 তারিখ পর্যন্ত স্যালাইনে ছিলেন। এবং এই কাহিনী আমি নিশ্চিত অনেক ঘরে ঘরেই আছে। আমরা কিন্তু সেই মাদেরকেও যেন না ভুলি, যে মায়েরা যে সন্তানের জন্য রাস্তায় নেমে পানি দিয়েছিল, যেই মায়েরা খাবার খাইয়েছিল, সেই মায়েদেরকেও যেন না ভুলি। এবং আমাদের সংকটের জায়গাটা হচ্ছে আমরা সবাই মালিক বনতে চাই, আমরা আন্দোলনের মালিক হতে চাই। এবং আন্দোলনের মালিক হতে গিয়ে বিভেদের রাজনীতিটাকে সামনে নিয়ে আসি। কোনো রাজনৈতিক দল উস্কানি দিচ্ছে, বিদ্বেষ ছড়াচ্ছে, ধর্মের নামে উন্মাদনা ছড়াচ্ছে, নারীদের প্রতি বিদ্বেষ ছড়াচ্ছে। এই বিভক্তি বিভেদ কিন্তু
আন্দোলনের ফল হতে পারে না, এবং যারা এটা করে তাদেরকে বন্ধু হিসেবে নিজের কাছে টানার কোনো কারণ নেই। যার ফলে এই ধরনের গণঅভ্যুত্থানের পরে শত্রু মিত্র যাচাই করাটা খুব খুব জরুরি। এবং এখনকার সময়ে আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে। আমরা ফ্যাসিবাদের পতন দেখেছি, কিন্তু ফ্যাসিবাদের পতনের পরে যেমন স্থানীয় পর্যায়ে আমরা দেখছি যে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হচ্ছে, মহাশূন্য পর্যায়েও আমরা দেখছি একটা শূন্যতার সুযোগ নিয়ে কেউ কেউ গায়েবী আওয়াজ তুলছে, এবং গায়েবী আওয়াজ তুলে এক ধরনের বিশৃঙ্খলা, মানুষের প্রতি মানুষের চেষ্টা হচ্ছে, যেই চেষ্টার মধ্য দিয়ে আমরা শুধুই বিভক্ত হচ্ছি। এবং এই বিভক্তির পথ নিশ্চিতভাবে ফ্যাসিবাদের ফিরে আসার পথকে উন্মুক্ত করে দিতে পারে, এই ব্যাপারে আমার দ্বিতীয় কোনো চিন্তাই নাই। এখন এই বিষয়গুলো যদি আমরা না বুঝি, এবং বিশেষ করে জাতীয় নাগরিক কমিটি যেহেতু নির্বাচনমুখী হয়ে ওঠার চেষ্টা করছে, তাদের মনে রাখতে হবে এই রাজনীতি, বিশেষ করে নির্বাচনের রাজনীতি কিন্তু আন্দোলনের রাজনীতি থেকে একেবারেই ভিন্ন। একটা শব্দ চয়ন, একটা রাগের মাথায় কথা, সেটা কিন্তু ফ্যাসিস্ট সরকারের যিনি প্রধান ছিলেন শেখ হাসিনা প্রমাণ করেছেন যে তার পতন কিভাবে ডেকে আনতে পারে। কিংবা 1991 সালে নির্বাচনে, যেখানে সেই সময়কার যারা ছিল মূল দল আওয়ামী লীগ ছিল, তারা মনে করছিল যে তারা নির্বাচনে সহজেই জিতবে, এবং তারা কিন্তু নির্বাচনের আগেই ক্যাবিনেট ফর্ম করে ফেলেছিল, এতটা আত্মবিশ্বাসী ছিল। কিন্তু সেই সময় তাদের ভুল শব্দের প্রয়োগ, মানুষের প্রতি তাচ্ছিল্য, শেষ পর্যন্ত 1991 নির্বাচনে তারা কিন্তু জয়ী হতে পারেনি। তাহলে যখনই আমি নির্বাচনমুখী হব, তখন অন্তর্ভুক্তি রাজনৈতিক চর্চা ছাড়া দ্বিতীয় কোনো চিন্তার সুযোগ আসলে থাকে না। কারণ প্রতিটি ভোট হচ্ছে খুবই মূল্যবান, সেটা নারীর হোক কিংবা পুরুষের হোক, সেটা শিক্ষার্থীর হোক কিংবা শ্রমজীবী মানুষের হোক। যার ফলে রাজনৈতিক দর্শন, রাজনৈতিক চিন্তায় এই মুহূর্তে খুব সুস্পষ্ট অবস্থান তৈরি করাটা খুবই জরুরি। এই অবস্থানটা যদি খুব স্পষ্ট না হয়, মানুষ আপনার কাছে ফিরবে না, এবং মানুষ যদি কাছে না ভিড়ে, তাহলে আপনি সনাতনী যে রাজনীতির ঘেরাটোপ থেকে আপনিও আসলে বের হতে পারবেন না। সেই জন্য আমার কাছে মনে হয় সবকিছু মূলে নতুন ভাবনা, মাথা ঠান্ডা করে এই নতুন ভাবনার সূচনা ঘটানো খুব জরুরি। আর আমি তার সাথে আরো কিছু বিষয় যুক্ত করতে চাই। বিশেষ করে যে গবেষণাটা আমরা করেছি, এখনো খসড়া রিপোর্ট হিসেবে আছে, সেখানে যদি আমরা নিহতদের তালিকা দেখি, সেখানে একটা হিসেবে আমরা দেখেছি যে স্কুল কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থীও কিন্তু হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, এবং প্রায় 500 কিংবা 500-র অধিক স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং প্রাইভেট কলেজের শিক্ষার্থীর সংখ্যা কিন্তু বেশি। তার মানে হত্যাকাণ্ডের দিক থেকে, নির্মমতার দিক থেকে খুব স্বাভাবিকভাবেই প্রাইভেট ইউনিভার্সিটির কিন্তু সবচেয়ে বড় ভিকটিম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই স্বীকৃতিটা অনেক আগেই আমাদের পক্ষ থেকে, যারা আমরা আন্দোলনে অগ্রভাগে ছিলাম, দেওয়া উচিত ছিল, কিন্তু দেরিতে হলেও যে দেয়া গেল, সেই জন্য আবারও আমি জাতীয় নাগরিক কমিটিকে আমি আসলে ধন্যবাদ দিতে চাই যে এই কাজটা শেষ পর্যন্ত করা গেল।